বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ভিডিওটা শুরু করার আগে আপনাদের সকলকে অনুরোধ করব ভিডিওটা শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করবেন, যাতে সকলের মধ্যে ছড়াইয়া যায় এবং জনমত সৃষ্টি হয়। আমি বর্তমানে রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের যে সংস্কার কমিশনে যে আলোচনা শুনতে পাচ্ছি, তাতে সেই প্রসঙ্গে যাওয়ার আগে আমি সেই প্রসঙ্গে বলবো। সেই প্রসঙ্গে যাওয়ার আগে আমার কাছে মনে হচ্ছে যে দেশের শাসন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থার কোনো পরিবর্তন আমি দেখি নেই। ব্রিটিশ আমলের সে গতবাঁধা রাষ্ট্র ব্যবস্থা, শাসন ব্যবস্থা চলে আসছে এবং এই সংস্কার কমিশনের রিপোর্টের পরে, সংস্কার হওয়ার পরে যে রাষ্ট্র কাঠামো, রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র সংস্কার কিছু পরিবর্তন হবে বলে আমি আশাবাদী না। আমার ধারণা কেউই আশাবাদী না। কেউ যদি আশাবাদী থাকেন তাহলে আপনারা বলতে পারেন। তো এখন রাষ্ট্র সংস্কার কমিশনের যে আলোচনা, তাদের মূল উদ্বেগের বিষয় হলো শেখ হাসিনার মতো আরেকটা স্বৈরাচার যেন ক্ষমতায় আসতে না পারে এবং আসার পরে যেন পরপর জোর জবরদস্তি করে পরপর ভুয়া ইলেকশন কইরা, জোর জবরদস্তি ইলেকশন কইরা যেন ক্ষমতায় থাকতে না পারে, সেই সংস্কার কমিশনের মাথায় ব্যথাই ওটা। তো এটা বিষয়ে মাহমুদুর রহমান সাহেব এক প্রস্তাব করেছেন যে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা এবং রাষ্ট্রপতির ফিনান্সিয়াল বিষয়গুলো পার্লামেন্টে অনুমোদন করতে হবে। তো সেটা করলে কি শেখ হাসিনার মতো একজন স্বৈরাচার কোনো ক্রমে বসলে সে পরপর আবার এই পুলিশ, সেনাবাহিনী, টাকা পয়সার ছড়াইয়া বারবার ভুয়া নির্বাচন করে ক্ষমতায় আশা রোধ করা যাবে? আমার মনে হয় না। আর সংস্কার কমিশন যেটা বলতেছেন যে প্রধানমন্ত্রী 2 টার্মের বেশি ইলেক্টেড হইতে পারবেন না, তারপরে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য, এগুলো শেখ হাসিনার মতো এক স্বৈরাচার বসলে ও সব আইন কানুন সব উড়াইয়া ফেলাই দেবে। সেটা তো সে ওই যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার, সেটা তো উড়াইয়া ফেলাই দিছে। সে একবার বসতে বললে সে সব উড়াইয়া ফেলাই দিবে। এইসব কথাবার্তা চলবে না। আর 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সেখানে তো খরচ বাড়বে। উপরে আরেক ধাপ ব্যবস্থা, খরচ কি কমবে? দেশের জনগণের জন্য এত খরচ বহন করার শক্তি আছে, আর্থিক অবস্থায় আছে? তো এটা একটা বিবেচ্য বিষয়। তো এমন ব্যবস্থা করেন না কেন? আমি এখন আমার কথায় আসতেছি। এমন ব্যবস্থা করেন না কেন যে ব্যবস্থার মধ্যে আর স্বৈরাচার জন্মাতে পারবে না? সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা একটা প্রশাসনিক সংস্কার কমিশন তো বলেছে 4টা বিভাগ করতে। তো 4টা বিভাগ করে দেন। বিভাগটা খুব জরুরি, কারণ জনগণের কাছে ক্ষমতা দিতে হবে। জনগণ যেন ওইটা নিজেরা নিজেদের সমস্যার সমাধান নিজেরা করবে। সেটাই তো স্বাধীন দেশের স্বাধীন নাগরিকেরা করবে। নিজেরা শাসন করে নিজেরা নিজেদের সমস্যা সমাধান করবে। সেটা আমি শাসন বলবো না, নিজেরা নিজেদের পরিচালিত করবে। তো সেটা সভ্য সমাজে, এই দেশে যত সভ্য সমাজ, কানাডা, USA এবং ইউরোপে সভ্য দেশগুলোয়
এই ব্যবস্থা রয়েছে। তো এটা কানাডা দেখেন 3 কোটি লোক, আমাদের 10টা প্রভিন্স আর 3টা টেরিটরি। আর ইউএসএতে 30 কোটি লোক, 50টা স্টেট মানে প্রভিন্স মানে প্রদেশ, 50টা প্রদেশ। কানাডাতে 10টা প্রদেশ। তো বাংলাদেশে 18 কোটি লোক। এই হিসাব ইউএসএর মতো হিসাব হইলে তো অন্তত 20টা প্রদেশ থাকা দরকার, 20টা প্রদেশ থাকা দরকার জনসংখ্যার হিসাবে। ভারতেও কিন্তু প্রদেশ আছে। এখন স্বৈরাচার ঠেকানোর জন্য প্রদেশগুলোতে যদি আমরা প্রদেশ করে দিই, তাতে দুনিয়ার সব দেশে কেন্দ্রীয় সরকারের পক্ষে সব সমস্যার দেশ পরিচালনা করা এক জায়গা থেকে সম্ভব না। বাংলাদেশের যে কেন্দ্রীয় সরকার কেন্দ্রের থেকে বৈশা সারা দেশ শাসন করতেছে, এটা ব্রিটিশ উপনিবেশিক মন মানসিকতার বিষয়। এটা স্বাধীন দেশের স্বাধীন জনগণের নিজেরা নিজেদেরকে শাসন করবে, সে সাথে খাপ খায় না। ফলে এটাকে বাংলাদেশে যে প্রশাসনিক সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ইমিডিয়েটলি ওরা বলেছে 4টা, ইমিডিয়েটলি আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো আপনি অর্ডিন্যান্স জারি করে এখনই 4টা প্রদেশ করে দেন। তো সেন্ট্রাল কেন্দ্রীয় সরকারের হাতে শুধুমাত্র বৈদেশিক সম্পর্ক মানে ফরেন রিলেশন, এই ডিফেন্স মানে সেনা বিভিন্ন প্রতিরক্ষা এবং ট্যাক্স তোলার এই বিষয়গুলো থাকবে। আর বাকি সব কাজ প্রদেশের হাতে থাকবে। প্রদেশগুলি থাকবে, ওখানে ইলেক্টেড পার্লামেন্ট থাকবে, প্রদেশের চিফ মিনিস্টাররা থাকবে। ওই এলাকার লোকেরা নিজেরা, যেহেতু ওই ছোট এলাকায়, ধরুন চিটাগাঙে কিংবা রাজশাহীর এলাকার লোকেরা তাদের লোক নির্বাচন করবে। তারা তাদের এলাকায় শিক্ষা ব্যবস্থা, স্কুল কলেজ বানাবে, রাস্তাঘাট করবে, হাসপাতাল করবে তাদের এলাকায়। তারা তাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার এগুলো তারা নিয়োগ দিবে। প্রদেশের একটা পাবলিক সার্ভিস কমিশন থাকবে, তারা এগুলি নিয়োগ দিবে। এবং তারা প্রদেশের সব টাকা, তার মানে কি যত দেশ পরিচালনা করা, উন্নয়নের সব কাজ হবে প্রদেশে এবং টাকা পয়সা তাদের হাতে। প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী যেটা কেন্দ্রীয় প্রধানমন্ত্রী থাকবেন, তার হাতে তো আর কাজ নাই, টাকা পয়সা নাই। আর পুলিশ থাকবে প্রদেশের হাতে। চিফ আপনার আইজি পুলিশ প্রদেশের অধীনে থাকবে। 4টা আইজি পুলিশ, 4টা প্রভিন্স হলে প্রত্যেক প্রভিন্সের পুলিশ তো আর কেন্দ্র সরকারের হাতে নাই। প্রাদেশিক আইজির অধীনে পুলিশ থাকবে। ইন্ডিয়াতে কেন্দ্রীয় সরকারের অধীনে পুলিশ নাই, সবগুলি প্রভিন্সের আলাদা, প্রত্যেকটা প্রভিন্সের এক আইজি আছে, আইজির অধীনে পুলিশ বাহিনী। ফলে হাসিনার মতো কেউ আইসা ওই পুলিশ দরকার পড়বে এই ভোট চুরি ডাকাতি, এই জুলুম অত্যাচার করতে, পুলিশ তো তার হাতে নাই, এটা প্রদেশের হাতে। এবং টাকা পয়সা নাই, যেহেতু রাস্তাঘাট বানানো, স্কুল কলেজ, এই বিল্ডিং রাস্তা বানানো সব কাজই তো প্রদেশ করবে। তো টাকাও নাই, তাহলে টাকা ছাড়া কীভাবে করবে? হ্যাঁ, তো ফলে এটা আমাদের প্রভিন্স এবং প্রদেশ করলে ভোট ডাকাতি করে জোর কইরা আর থাকতে পারবে না। এই ব্যবস্থা থাকলে একবার যদি প্রভিন্স হয়ে যায়, এই প্রভিন্সের হাতে ক্ষমতা চলে যায়, এই স্বৈরাচার যদি আইসা প্রভিন্স উড়াই দিতে চায়, প্রভিন্সের জনগণ সরকার সেটা করতে দিবে না। কারণ ওখানে তো ক্ষমতা নিয়ে তারা বসে আসছে। এবং ওই প্রভিন্সে থাকলে জনগণ, এটা একটা স্বাধীন দেশের জনগণের নিয়ম, তারা ডিসিএসপি দ্বারা শাসিত হবে না, ডিসিএসপি দিয়ে শাসিত হয় না, তারা নিজেরা নিজেকে শাসন করে। আমাদের দেশে এই প্রভিন্সে আমরা আমাদের নিজেদেরকে শাসন করি। আমাদের প্রভিন্সে আমরা ছোট একটা প্রভিন্সে 30 লাখ লোকের একটা প্রভিন্স, আমরা চিনি পরস্পরকে,
মন্ত্রীদের, এমপি, আমাদের প্রভিন্সিয়াল এমএলএদের, এই চিফ মিনিস্টার, আমরা আলোচনা করি, দেখা হয়, কথা হয়, আমাদের সমস্যা আমরা আলোচনা করি। ছোট এলাকায় আমরা আমাদেরকে শাসন করি, আমাদের উপর ডিসি এসপি নাই, ডিসি নাই, পুলিশের এসপি নাই, এবং পুলিশটা ওইটা থাকে মেয়রের অধীনে। মেয়র নিয়ে এক দেয় 10-15 জন পুলিশ, তারা ওই অধীনে চালায়। তো ইন্ডিয়াতে পুলিশ হলো প্রদেশের অধীনে, তো ভারতে আছে। আর আমাদের মানে এটা ব্রিটিশ আমলের উপনিবেশিক যে শাসনের, যে শোষণের যে ব্যবস্থা, স্বাধীন জনগণ না, তার বিরুদ্ধে এই ব্যবস্থা এখন আছে। এখন যে কেন্দ্রীয় ঢাকার থেকে পুরা দেশ চালাবে একটা সরকার, এটা শ্রেয় পাগলামো, এটা একটা অসম্ভব জিনিস। এটা পারতেছে না দেশ চালাইতে। 18.5 কোটি দেশের লোকের সমস্যা ঢাকার থেকে সমাধান করা সম্ভব না। জনগণের নিজের কাজটা নিজেদের করতে দিতে হবে। আর জনগণ আর এই যে আমি কানাডায় বাস করি এবং পশ্চিমা উন্নত দেশগুলো, জার্মানি, জাপান এবং আমেরিকা, এখানে এই দেশটা কিন্তু আমাদের ইসলাম ধর্মে যেভাবে দেশ পরিচালনা করার জন্য বলেছে, এইসব দেশে এরা খ্রিস্টান, কিন্তু দেশটা পরিচালনা করে ইসলামের ন্যায়, ইসলামের নিয়ম অনুযায়ী। ইসলাম যেভাবে বলেছে দেশ শাসন করতে, দেশ পরিচালনা করতে, এরা সেইভাবে দেশ চালায়। এরা নামে মুসলমান না, এরা নামে খ্রিস্টান, কিন্তু দেশ চালায় ইসলামের। কেউ যদি এই দেশে এসে মুসলমান খুঁজে পাবে না, কিন্তু ইসলাম যদি খুঁজে এই দেশে পাবে। আর বাংলাদেশে তো জুলুমের রাজত্ব, জোর যার মুল্লুক তার, অসভ্যদের রাজত্ব, ওটা অসভ্যদের রাজত্ব। এটা অন্যায় জুলুম চলতেছে। ফলে প্রভিন্স করে জনগণকে ছোট জায়গায় নিজেরা নিজেদের সরকার তৈরি করে নিজেদের ব্যবস্থাটা ওখানে করতে দিতে হবে। আর ঢাকা শহরে সকলে আসে পড়াশোনা করতে, কারণ ঢাকা ইউনিভার্সিটি আছে, বুয়েট আছে, মেডিকেল কলেজ ভালোগুলি, সবগুলি পড়াশোনা করতে, চিকিৎসা নিতে এবং চাকরির জন্য। এখন প্রভিন্স করলে প্রভিন্সের পাবলিক সার্ভিস কমিশন হবে, যেমন রাজশাহী পাবলিক সার্ভিস কমিশন, চিটাগাং পাবলিক সার্ভিস কমিশন। তারা নিজেদের হসপিটালের জন্য, নিজেদের ইউনিভার্সিটি কলেজের জন্য সরকারি প্রভিন্সিয়াল সরকারের জন্য তারা জনগণ রিক্রুট করবে। ফলে ওরা ওইখানেই থাকবে। রাজশাহী, বাংলাদেশে পাবলিক সার্ভিস কমিশন দিয়ে নির্বাচিত মানে সিলেক্টেড হইলে আর রিক্রুটেড হইলে ওই লোক আর ঢাকার বাইরে যেতে চায় না। ডাক্তার, ইঞ্জিনিয়াররা ঢাকার বাইরে যেতে চায় না। কিন্তু প্রভিন্স করে দিলে ওই প্রভিন্সেই ওরা থাকতে হবে। ফলে সে আর চর্বি করে লাভ নেই, কারণ তার চাকরি তো হচ্ছে প্রভিন্সে। এই যে হসপিটালে ইঞ্জিনিয়ার হিসাবে সবখানে, সে তো আর ঢাকায় যেতে পারবে না। তাইলে প্রভিন্স করলে ঢাকার উপর চাপ কমবে এবং এই প্রভিন্স তার নিজের এলাকায় ভালো স্কুল কলেজ করবে, ভালো হসপিটাল করবে, রাস্তাঘাট করবে। এটা ফলে এই যে বাংলাদেশে সবাই ঢাকায় থাকতে চায়, সব ইঞ্জিনিয়ার, ডাক্তার সবাই ঢাকায় থাকতে চায়, আর ওইখানে ঢাকার বাইরে কোনো ভালো হসপিটাল নাই, ভালো স্কুল কলেজ নাই, এটা আর থাকবে না। এই চাপ, ঢাকার উপর চাপ কমবে, জনগণ নিজেকে নিজে শাসন করবে, স্বৈরাচার জন্মাইতে পারবে না। হাইকোর্ট থাকবে প্রত্যেকটা প্রভিন্সে নিজস্ব হাইকোর্ট থাকবে। সুপ্রিম কোর্ট শুধু একটাই থাকবে, আপিল ডিভিশন, আর সুপ্রিম কোর্ট ঢাকায় থাকবে। হাইকোর্টের চিফ জাস্টিসরা বাই রোটেশন একটা নিয়ম কইরা ঢাকার সুপ্রিম কোর্টে আসবে। হাইকোর্টে যখন রিক্রুটেড হবে, হাইকোর্টে যখন অ্যাপয়েন্টমেন্ট হবে, সেটা প্রভিন্সিয়াল সরকার পার্লামেন্টের মাধ্যমে করতে পারে, সিলেক্ট করতে। এক প্রভিন্স তার নিজস্ব নিয়মে করবে। হাইকোর্টের জাজ কীভাবে নিয়োগ দিবে তার নিজস্ব নিয়মে সে করবে। আর ফলে এই প্রভিন্সটা এখন জরুরি দরকার। তাহলে জনগণ বুঝতে পারবে যে এই 5ই অগস্টের যে
বৈপ্লবিক পরিবর্তন, শাসন ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায় একটা পরিবর্তন আসছে, এটা বুঝতে পারবে জনগণ তখন। হ্যাঁ, আর এখন যেটা আছে এটা চলতেই থাকবে, এভাবে থাকলে এটা চলতেই থাকবে। তো ফলে আর প্রভিন্সটা বর্তমান গঠন করতে প্রভিন্সে কি ক্ষমতা দিতে হবে, এবং প্রভিন্সে মানে প্রদেশে কিভাবে ক্ষমতা দিতে হবে, কিভাবে গঠন করতে হবে, এটার জন্য আমি ইমিডিয়েটলি ডক্টর ইউনূস সাহেবকে বলবো জাতিসংঘের এক্সপার্ট আনেন। জাতিসংঘের এক্সপার্টরা এসব বলে দেবেন যে প্রভিন্সের কাছে কি কি ক্ষমতা, কিভাবে কাজ করবে। হ্যাঁ, এটা প্রভিন্স গঠন করতে, ওটা ছাড়াও প্রভিন্স অর্ডার দিয়ে গঠন করতে পারে। আর যেটা আমি আরেকটা রেগুলেশনের আইডিয়া বলবো, আমার দেশের যে সরকারি কর্মচারী অফিসাররা রয়েছেন, সচিব টচিব বিভিন্ন জন, ওরা উপনিবেশিক ব্রিটিশদের মন মানসিকতায় এরা দেশ চালায়। এরা দেখে নাই সভ্য দেশে কিভাবে দেশ চালাইতে হয়। ইসলাম যেভাবে বলেছে উন্নত দেশ সেভাবে দেশ চালায়। সেটা যদি চালাইতে চান, যদি ন্যায় বিচারের দেশ করতে চান, সামাজিক ন্যায় বিচার, সকলে ভালো থাকবেন, গরিব, ওই যে ভূমিহীন গরিব ফকির রাস্তার লোকগুলি ভালো খায়া দেয়, চিকিৎসা পাইয়া থাকার ব্যবস্থা যদি করতে চান, এইসব লোক দিয়ে মন্ত্রী আর সচিব বানায় আর অফিসার বানায় হবে না। ওদের মন মানসিকতা ওটা নাই, ওরা বুঝেও না। ফলে আমি ইউনূস সাহেবকে বলবো জাতিসংঘের রিকোয়েস্ট করতে যে প্রভিন্সিয়াল সরকারের কিছু প্রধানমন্ত্রী অ্যাডভাইজার হিসাবে কিংবা মন্ত্রী হিসাবে এক্সপার্ট আনেন বাইরের দেশ থেকে। ওইসব দেশে মন্ত্রী হিসাবে কাজ করেছে, ওইসব কয়েক ডজন লোক নিয়ে আসেন, ওরা প্রভিন্সিয়াল মন্ত্রী হিসাবে দেশ চালাক। কেন্দ্রীয় সরকারের মন্ত্রী হিসাবে আপনাদের সহায়তা করুক, মন্ত্রী হিসাবে আপনাদের সাথে থাকুক। আপনারা কিছু মন্ত্রী রইলেন, ওরা গুরুত্বপূর্ণ মন্ত্রী। ওদের কাছ থেকে শিখতে হবে মন মানসিকভাবে কিভাবে ইসলামিক ওয়েতে, মানে ন্যায়সঙ্গত বিচারিক ওয়েতে দেশ চালাইতে হয়, ন্যায়সঙ্গতভাবে। ওরা জানে এটা। আপনার দেখিও না শিখিও না। আমি এই দেশের থেকে বাস করতেছি 27 বছরে, আমিও সরকারি চাকরি করে আসছি, ওখানে আমি দেখেছি, এদেরও দেখছি, এরা মন মানসিকভাবেই মানে ইসলামিক ওয়েতে দেশ চালান, ন্যায়সঙ্গত ওয়েতে দেশ চালানোর ওরা জানে এটা। ফলে ওদের দেশ থেকে জাতিসংঘের অধীনে যারা মন্ত্রী হিসাবে কাজ করেছে, সেইগুলোর কেন্দ্রীয় সরকার এবং প্রভিন্সিয়াল সরকার দুই রকম জায়গায় ওদেরকে আনেন। আপনারা ওদের সাথে মিলা কাজ করে ওদের কাছ থেকে দেখেন কিভাবে দেশ চালাইতে হয়, কিভাবে ওরা বলবেন এই সংস্কার করতে হবে আমাদেরকে, তারা বলবে। ফলে তাদের কাছ থেকে এটা শিখতে হবে দেশ চালানোটা। আমরা জানি না, সত্যই আমরা জানি না। আমরা জানি হুকুম দেওয়া দেশের লোক খাইলবার মূল্য কি আসে যায়। তো আজকে আমার ঢাকার উপর চাপ কমাইতে হইল প্রবেশ দরকার, দেশের বাইরে ভালো চিকিৎসা, ভালো লেখাপড়া, রাস্তাঘাট তৈরি করতে হলে প্রবেশ দরকার। আমি ইউনূস সাহেবকে বলবো ইমিডিয়েটলি আপনি অর্ডিন্যান্স জারি করে প্রবেশ করে দেন, এবং ফলে কোনো স্বৈরাচারও আসতে পারবে না। কারণ সুপ্রিম কোর্টও তো স্বৈরাচারের অধীনে থাকবে না, আর পুলিশও থাকবে না। তাইলে কিভাবে হাসিনা দ্বিতীয়বার এরকম চুরি চোট্টামি জুলুম অত্যাচার করে ক্ষমতায় থাকবে? সম্ভব হবে না। তো আজকে আমার বক্তব্য এতটুকুই। তো আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।